আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশ গ্রামের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে একটা ভার্বের সঠিক রূপ বা সঠিক ফর্ম। মানে একটা ভার্বের কিন্তু কয়েকটা ফর্ম হতে পারে, যেমন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হতে পারে, পাস্ট ফর্মে হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্মে হতে পারে, অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হতে পারে। কয়েক ফর্মেই কিন্তু হতে পারে। সো আমাদেরকে নিশ্চিত করতে হবে যে একটা সেন্টেন্সে ভার্বের কোন ফর্মটা আমরা ইউজ করব। এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে। সো রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু অনেক রুলস আছে। বাট যেই রুলস গুলো এক্সামে সব থেকে বেশি আসে বা এত এত বছর ধরে এক্সামে সব থেকে বেশি যে রুলস গুলো এসেছে, আমি তোমাদেরকে ওই রুলস গুলোই দেখাবো, যাতে তোমাদেরও সুবিধা হয় রুলস গুলো মনে রাখতে। সো আমার এই পুরো ভিডিওটা আশা করি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে আর তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোনো অসুবিধা হবে না, একদম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, ১ নাম্বার রুলটা আমরা দেখি। দেখো, আমি এখানে লিখে রেখেছি ডেঞ্জারাস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আচ্ছা, এই কথাটার মানেটা কি? ডেঞ্জারাস বলতে কি বোঝাচ্ছি? ডেঞ্জারাস এর আমি দেখো এখানে একটা ফুল মিনিং লিখে রেখেছি। ডেঞ্জারিয়াস মানেটা কি? দেখো, বি বলতে ডেইলি, এ বলতে বোঝাচ্ছি অলওয়েজ, এন নরমালি, জি জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, ও ওকেশনালি, ইউতে ইউজুয়ালি, অ্যান্ড এসে সামটাইমস। অলরাইট? তো ডেঞ্জারাস বলতে কিন্তু এই ওয়ার্ডগুলোকে আমি বোঝাচ্ছি। ডেঞ্জারাস বলার কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো যাতে তোমরা মনে রাখতে পারো, তোমাদের ইজি হয়, যে ডেইলি, অলওয়েজ, নরমালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, সামটাইম। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ওকে? এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তখন ওই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী সাজাবো। অলরাইট? এজন্য আমি এটাকে ডেঞ্জারাস কথা দিয়ে লিখেছি, যাতে তোমাদেরও মনে রাখতে সুবিধা হয়। তোমরাও এভাবেই মনে রাখবে। তো এই ওয়ার্ডগুলো আমরা যখনই দেখব, ওই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সাজাবো। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? আগে কিন্তু তোমাকে টেন্স জানতে হবে। আমি কিন্তু সবসময় বলি যে ইংলিশ গ্রামারের যে টপিকটাই শিখতে যাও না কেন, টেন্স জানতে হবে। তো টেন্স সম্পর্কেও কিন্তু আমার ভিডিও আছে চ্যানেলে। তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে নিও। টেন্স জানা থাকলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে। দেখো, আমরা এখন একটা এক্সাম্পল দেখি। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, হি অলওয়েজ ড্যাশ স্লিপ ইন দ্য মর্নিং। সে সবসময়ই সকালে ঘুমায়। আচ্ছা, তো এখানে দেখো হি অলওয়েজ কথাটা আছে, দেখতে পাচ্ছ? অলওয়েজ কিন্তু আমাদের এই ফরম্যাটের মধ্যে আছে, এই যে অলওয়েজ। তো অলওয়েজ আমরা পেয়ে গেলাম। এখন অলওয়েজ দেখা মাত্রই আমরা এটা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিটে সাজাবো। ইনডিফিনিট মানেটা কি? ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ওকে? ইনডিফিনিটে কোনো অক্সিলারি ইউজ হবে না। তো আমাদের দেখো এখানে হি সাবজেক্ট। আচ্ছা, এখানে ভার্বটা কি? প্রেজেন্ট ফর্মে হবে। তো এখানে হচ্ছে কি? স্লিপ। স্লিপটা অলরেডি প্রেজেন্ট ফর্মেই আছে। সো আমরা প্রেজেন্ট ফর্মে লিখবো। তো আমরাও কি লিখে দিলাম? স্লিপ। আচ্ছা, ইনডিফিনিটে কিন্তু আরেকটা রুলস আছে। সেটা হচ্ছে সাবজেক্টটা খেয়াল করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। অলরাইট? সো এটা হচ্ছে কি? সাবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এটা মনে রাখতে হবে। অলরাইট? সো এখন তুমি দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন বাদে বাকি যারাই আছে সবাই থার্ড পারসন। সো হি একটা থার্ড পারসন আর সিঙ্গুলার মানে একজন। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তখন এই স্লিপটা হয়ে যাবে স্লিপ। স্লিপের সাথে একটা এস যুক্ত করতে হবে। ওকে? এটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের একটা রুলস। তো তোমরা যদি টেন্সটা জেনে থাকো, তাহলে অবশ্যই এই রুলসটাও জানবে। আর তখন তোমরা এটাও লিখতে পারবে খুব সহজেই। ওকে? আশা করি বুঝতে পারছো ১ নাম্বার রুলসটা। তো এবার আমরা ২ নাম্বারটা দেখি, চলো। আমি সব মুছে দেই। অলরাইট। আমরা এবার ২ নাম্বার রুলসটা দেখি। ২ নাম্বার রুলসটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ব্র্যাকেটে যদি বি এই কথাটা থাকে,
ব্র্যাকেটে যদি বি থাকে তখন বি এর পরিবর্তে আমরা ইউজ করব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে? এই ৫ টা অক্সিলারি। যদি ব্র্যাকেটে কখনো বি থাকে রাইট ফর্ম অফ ভার্বের তখন আমরা এই ৫ টার যেকোনো একটা ইউজ করব টেন্স অনুযায়ী। ওকে, টেন্স অনুযায়ী কথাটা কেন বললাম? এই এম, ইজ, আর এটা আমরা ইউজ করব যদি কিনা তোমার সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে। আর ওয়াজ ওয়্যার আমরা ইউজ করব যদি কিনা তোমার সেন্টেন্সটা পাস্টে থাকে। ওকে? তাহলে তোমাকে আগে এটা বুঝতে হবে। দেখো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু একটা প্যাসেজ আকারে থাকে এক্সামে। সো তুমি কি করবে? ১ম এ প্যাসেজটা পড়বে। পড়লেই কিন্তু বুঝতে পারবে প্যাসেজটা কি অতীতের কিছু বলতেছে নাকি বর্তমানের কিছু বলতেছে। যখন আইডেন্টিফাই করতে পারবে পুরো প্যাসেজটাই পাস্টের, তখন কিন্তু খেয়াল করে তখন তুমি এটা মনে রাখবে যে বেশিরভাগ ভার্বই পাস্টই হবে। যেহেতু প্যাসেজটাই পাস্টে আছে, তাহলে বেশিরভাগ ভার্বই পাস্ট টেন্সেই হবে। প্রায় 60% ই পাস্ট টেন্সই হবে। আচ্ছা, আর যদি তুমি দেখো পুরো প্যাসেজটাই প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছে, তাহলে বেশিরভাগ ভার্বই প্রেজেন্ট ফর্মে হবে। ওকে? তো তুমি প্যাসেজটা আগে পড়বে, তারপরে বুঝতে পারবে যেটা কোন টেন্স হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলেই ক্লিয়ার হয়ে যাব। যেমন, when I was a child. Okay, I dash be afraid, এখানে লিখি, of dark. আচ্ছা, so আমি একটা এক্সাম্পল লিখলাম। When I was a child, I dash ব্র্যাকেটে be afraid of dark. মানে যখন আমি ছোট ছিলাম তখন আমি অন্ধকারে ভয় পেতাম। তো এই সেন্টেন্সটা দেখো ব্র্যাকেটে বি আছে আর বি থাকা মানে এই ৫ টা অক্সিলারি যেকোনো একটা ইউজ করব। তো আগে তোমাকে খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, when I was a child যখন আমি ছোট ছিলাম। এটা কিন্তু পাস্টের কথা বলা হয়েছে। তাহলে আইডেন্টিফাই হলো এটা পাস্ট। পাস্ট হলে আমরা ওয়াজ অথবা ওয়্যার এর যেকোনো একটা এখানে ইউজ করব এই বি এর পরিবর্তে। আচ্ছা, এখন কোনটা ইউজ করব? সাবজেক্টটার দিকে খেয়াল করো। সাবজেক্ট হচ্ছে কি? আই। আই হচ্ছে কি সিঙ্গুলার মানে একজন। যখনই একজনের কথা বলা হবে তখন আমরা ইউজ করব ওয়াজ। সিঙ্গুলার। ওকে? সো এই জন্য আই এর সাথে এখানে হবে ওয়াজ। আই ওয়াজ অ্যাফ্রাইড অফ দ্যাট। অলরাইট? আর যদি প্লুরাল হতো সাবজেক্টটা, প্লুরাল বলতে কি যেমন দে। দে যদি হতো বা উই, উই মানে আমরা, প্লুরাল এটাও প্লুরাল। দে মানে কি তারা, এটাও প্লুরাল। যদি প্লুরাল হতো তখন আমরা ইউজ করতাম ওয়ার। ওকে? আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ইউ। ইউ একটা সাবজেক্ট দেখো, ইউ সাবজেক্টটাও কিন্তু সিঙ্গুলার। ইউ মানে কি তুমি। বাট এটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউ এর সাথে আমরা সবসময় ওয়্যার ইউজ করব। এটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে। ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউ এর সাথে আমরা ওয়্যার ইউজ করব। অলরাইট? তাহলে আশা করি বুঝতে পেরেছো যে বি থাকলে ব্র্যাকেটে আমরা সেটাকে তখন কি ইউজ করব। ওকে, এবার আমরা ৩ নাম্বারটা দেখি। ওকে, তো ৩ নাম্বার রুলসটা দেখি। ৩ নাম্বার হচ্ছে সেম আমরা রাইট ফর্ম অফ ভার্বের ব্র্যাকেটে যদি নট, নট কথাটা থাকে ব্র্যাকেটে, তখন আমরা ডু, বিট অথবা ডাজ ইউজ করব। যদি ব্র্যাকেটে নট থাকে। আচ্ছা, ব্র্যাকেটে নট কথাটার মানে কি? রাইট ফর্ম অফ ভার্বের ব্র্যাকেটে যখন তুমি নট দেখবে তাহলে বুঝতে হবে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটাকে তখন তোমাকে নেগেটিভ করতে হবে। ওকে? আবার অনেক সময় ব্র্যাকেটে নট নাও থাকতে পারে। নট যে সবসময় থাকবে তাও কিন্তু না, নাও থাকতে পারে। বাট তখন সেক্ষেত্রেও যদি তুমি দেখো একটা সেন্টেন্সকে তোমার নেগেটিভ করতে হচ্ছে, এটা তুমি কখন বুঝবে? যখন তুমি পুরো প্যাসেজটা পড়বে। পুরো প্যাসেজটা পড়লেই কিন্তু তোমার একটা আইডিয়া হবে, অর্থটা যদি তুমি বুঝতে পারো, একটা আইডিয়া হবে যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। মাঝে, মাঝে এটা করতে হয়। এটা খুব কমই আসে এক্সামে, বেশিরভাগই নট থাকে। বাট মাঝে, মাঝে এরকম হয় যে নট কিন্তু নাই, বাট তারপরও আমাদেরকে অর্থের জন্য, অর্থ বুঝে সেটাকে নেগেটিভ করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে যদি ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি না থাকে, তখন আমরা ডু, ডিড, ডাজ ইউজ করব। আচ্ছা, সবসময় মনে রাখবে নেগেটিভ সেন্টেন্স কখনো অক্সিলারি ভার্ব ছাড়া হয় না। যেমন কি? অক্সিলারি যেমন কি? am, is, are, was, were, have, has, had এগুলোই তো আমাদের অক্সিলারি, তাই তো?
তো সবসময় দেখবে নেগেটিভ সেন্টেন্স am not, is not, can not, could not এরকম অক্সিলারি পরেই নট বসে। অক্সিলারি ছাড়া কখনো নেগেটিভ হবে না। আচ্ছা, তো যখন দেখবো যে আমরা অক্সিলারি নাই একটা সেন্টেন্সে বাট তারপরেও আমাদের সেটাকে নেগেটিভ করতে হচ্ছে, তখন আমরা ডু, ডিড, ডাজন্ট যেকোনো একটা ইউজ করব। আচ্ছা, তো কখন কোনটা ইউজ করব? দেখো ডু এটা আমরা ইউজ করব প্রেজেন্টের ক্ষেত্রে। যদি কিনা তোমার সেন্টেন্সটা প্রেজেন্টে হয় তখন তুমি ডু ইউজ করবা। আচ্ছা, ডিড আমরা ইউজ করব পাস্ট এর ক্ষেত্রে। আর ডাজ আমরা ইউজ করব প্রেজেন্ট তো হবে সেন্টেন্সটা, তার সাথে সাথে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেটা আমি সংক্ষেপে টিএস দিয়ে লিখলাম যে প্রেজেন্টও হবে, আবার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজ ইউজ করব। ওকে, তো আমি একটা এক্সাম্পল লিখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন রিনা ড্যাশ রিড এ বুক। সরি, রিড হবে না এখানে, নট রিড, নট রিড আ বুক। আচ্ছা, এতটুকুই আছে। রিনা ড্যাশ নট রিড এ বুক। এখানে দেখো ব্র্যাকেটে কিন্তু নট আছে, ভার্বও আছে, আবার ভার্বের সাথে একটা নট আছে। তো এখন তুমি কি করবে? নট যেহেতু আছে কিন্তু কোনো অক্সিলারি নাই, এখানে কোনো রিনার পরে কোনো অক্সিলারি দেয় নাই, সরাসরি নট দিয়ে দিছে। তো এখন আমরা ডু, ডিড, ডাজ এর যেকোনো একটা ইউজ করব। কোনটা ইউজ করব সেটার জন্য তোমাকে জানতে হবে সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট, যেটা আমি একটু আগে বললাম। প্যাসেজ পড়লেই তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে। তো যদি তোমার এই রিড, দেখো রিড ভার্বটা খেয়াল করো, রিড ভার্বটা কিন্তু প্রেজেন্টেও রিড, পাস্টেও রিড। সো তোমাকে প্যাসেজ অনুযায়ী বুঝতে হবে এটা কি। যদি এটা প্রেজেন্ট হিসেবে হয় তখন আমরা প্রেজেন্টের জন্য ডু অথবা ডাজ যেকোনো একটা, কোনটা ইউজ করব? সাবজেক্টটা খেয়াল করো। দেখো রিনা, রিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, যেহেতু রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা ইউজ করবো কি? ডাজ। সো আমার এটা হয়ে যাবে ডাজ নট রিড। ওকে, তাহলে আমি লিখবো কি? রিনা ডাজ নট রিড আ বুক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আবার সেম সেন্টেন্সটাই যদি পাস্টে হতো, পুরো প্যাসেজটাই যদি তোমার পাস্টে হতো তখন কিন্তু তোমাকে বুদ্ধি খাটিয়ে লিখতে হবে যে যেহেতু রিড আছে এটা কিন্তু পাস্টেও রিড, তো পাস্ট হতেই পারে। যদি পুরো প্যাসেজটাই পাস্ট হয় তাহলে এটাও পাস্ট। তখন আর তুমি ডাজ নট ইউজ করবা না, পাস্ট হলেই তুমি কি? ডিড ইউজ করে দিবা। সাবজেক্ট যাই থাকুক না কেন, থার্ড পার্সন থাকুক, ফার্স্ট পার্সন থাকুক, যাই থাকুক না কেন, যেহেতু পাস্টে আছে তখন আমি ইউজ করবো কি? রিনা ডিড নট রিড আ বুক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি নট থাকে তখন আমরা কিভাবে করব। আবার নট নাও থাকতে পারে। সেম সেন্টেন্সটাই খেয়াল করো যে এই নট দিলই না, জাস্ট ব্র্যাকেটে রিড দিয়ে দিল। তো তখন তুমি কি করবা? প্যাসেজের অর্থটা পড়বা, অর্থটা বুঝবা, দেখবা যে এই সেন্টেন্সটা কি নেগেটিভ করতে হয় কি হয় না। যদি করতে হতো তখন সেম ভাবে এই ডাস কথাটা তোমাকে আনতে হতো। অলরাইট, ওকে, সো এবার আমরা 4 নাম্বার রুলসটা দেখি। ওকে, 4 নাম্বার রুলসটা খেয়াল করো। 4 নাম্বার রুলসটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তখন আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, রুলসটা হচ্ছে কি? কোন সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে, মানে শুরুতেই যদি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, গ্যাপ থাকে, আর তোমাকে একটা ভার্ব বসাতে হয়, অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বে তো ভার্বই বসাতে হবে। তো শুরুতেই যদি গ্যাপ থাকে আর শুরুতেই যদি ভার্ব বসাতে হয় তাহলে সেই ভার্বের সাথে তুমি সবসময় আইএনজি যুক্ত করবে, যেটাই থাকুক না কেন আইএনজি যুক্ত করে দিবে। ওকে, তো আমরা এটার একটা এক্সাম্পল দেখি। যেমন শুরুতেই ড্যাশ, আচ্ছা, এরপরে fruits is good for health, health. ওকে, তো আমি একটা এক্সাম্পল লিখেছি কি? দেখো ড্যাশ ব্র্যাকেটে ইট ফ্রুটস ইজ গুড ফর হেলথ। তো এখানে শুরুতেই একটা ড্যাশ আছে আর ভার্ব হচ্ছে তোমার ইট। তো শুরুতেই যখন তোমাকে ভার্ব বসাতে হবে সেন্টেন্সের শুরুতেই, তখন কি করব? আমরা জাস্ট
এই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিব। সো আমার অ্যান্সারটা কি হবে? ইটিং ফ্রুটস ইজ গুড ফর হেলথ। ওকে? ইজি একদম বিষয়টা। আচ্ছা। তো এবার আমরা দেখি ৫ নাম্বার রুলসটা। ওকে। ৫ নাম্বার রুলসটা খেয়াল করো। কোন সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে? প্রিপোজিশন যদি থাকে কোন সেন্টেন্সে তখন তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পরে সবসময় আইএনজি যুক্ত করতে হবে। ওকে। তো দেখো প্রিপোজিশন কি আগে তোমাকে সেটা জানতে হবে। আমি কয়েকটা প্রিপোজিশন দেখাই তোমাদেরকে যেমন ইন, অন, এট, অফ, ফ্রম, বিফোর, আফটার, উইথ, উইদাউট, টু। ওকে? আরো আছে কয়েকটা। সো আপাতত আমি এই কয়েকটাই দেখাচ্ছি। বেশিরভাগ এগুলোই থাকে সেন্টেন্সে। ওকে? সো এইগুলো হচ্ছে কি সব? প্রিপোজিশন। এই প্রিপোজিশন এর ঠিক পরে যে ভার্বটা থাকবে অলওয়েজ ভার্বের সাথে তুমি কি করবে? একটা আইএনজি যুক্ত করে দিবে। আচ্ছা, এখানে শুধু একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এই যে টু। এই টু টাকে আমি এইজন্য শেষে লিখেছি। টু। যদি টু প্রিপোজিশন থাকে তখন আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না। ওকে? সো এটাও আমি এখানে লিখে দেই। যদি টু থাকে, যদি টু থাকে তখন আর ভার্বের আইএনজি করব না। তখন জাস্ট ভার্বের V1 ফর্মটা ইউজ করে দিব মানে প্রেজেন্ট ফর্ম। ভার্বের সাথে আইএনজি লেখার কোনো দরকার নেই। জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। যদি টু প্রিপোজিশন থাকে। এই একটাই ব্যতিক্রম। বাকি যত প্রিপোজিশন আছে সবার পরেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। ওকে? সো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন হি লেফট উইদাউট ড্যাশ ব্র্যাকেটে দিলাম সে এনিথিং। ওকে? তো এক্সাম্পল লিখলাম কি? হি লেফট উইদাউট ড্যাশ সে এনিথিং। মানে সে চলে গিয়েছিল কিছুই বলা ছাড়া। মানে সে কিছুই না বলে চলে গিয়েছিল। তো এখানে দেখো উইদাউট, উইদাউটটা কি? একটা প্রিপোজিশন। তো উইদাউট প্রিপোজিশন এর পরে যেহেতু ভার্ব সে আছে, সো আমরা কি করব? সে এর সাথে আইএনজি যুক্ত করে দিব। সেইং। তাহলে আমার কমপ্লিট সেন্টেন্সটা হলো হি লেফট উইদাউট সেইং এনিথিং। ওকে? আশা করি বুঝতে পেরেছো। যদি কিনা শুধু একমাত্র টু প্রিপোজিশন থাকে তখন আর আমরা আইএনজি যুক্ত করব না। যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই বসিয়ে দিব। মানে ভার্বের V1 ফর্মটা বসাবো। ওকে? চলো এবার আমরা নেক্সট রুলসটা দেখি। রুলস নাম্বার 6। ওকে? নাম্বার 6। 6 নাম্বারটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সে তুমি হোয়াইল দেখবে আর হোয়াইলের ঠিক পরে, হোয়াইলের ঠিক পরে কোনো ভার্ব যদি দেখো, ওকে? পরের সেন্টেন্সে হোয়াইল আছে আর হোয়াইলের একদম পরেই ভার্ব আছে। তো এরকম যদি হয় তখনও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। অলরাইট? হোয়াইলের ঠিক পরেই যদি কোনো ভার্ব থাকে। আচ্ছা যেমন কি? যেমন আমি লিখলাম হোয়াইল ড্যাশ ওয়াক, ওয়াক at the station I met him. ওকে? সেখানে আমি একটা সেন্টেন্স লিখেছি while ড্যাশ ওয়াক ব্র্যাকেটে দিয়েছি ওয়াক at the station I met him. ওকে? মানে স্টেশনে হাঁটার সময় আমার তার সাথে দেখা হয়েছে। সো এই সেন্টেন্সে কি আছে দেখো while আর while এর ঠিক পরেই কিন্তু ভার্ব আছে। ভার্বটা লিখতে হবে। তো এখন আমরা কি করব? জাস্ট সিম্পল রুলস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। ওকে? সবসময় মনে রাখবা হোয়াইল এর ঠিক পরে যদি ভার্ব থাকে আইএনজি যুক্ত করে দিব।
আচ্ছা, বাট এখানে একটা কিন্তু আছে, বাট যদি হোয়াইল এর ঠিক পরে ভার্বটা না থেকে হোয়াইল এর পরে একটা সাবজেক্ট থাকে, ওকে? তো বাট হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, ওকে? হোয়াইল এর পরে যদি কোনো একটা সাবজেক্ট থাকে, তারপরে যদি কোনো ভার্ব থাকে, তখন তুমি কি করবে? হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে এই হোয়াইল এর যে অংশটুকু থাকবে, দেখো হোয়াইল এর সেন্টেন্সে কিন্তু ২ টা অংশ থাকে। এই যে একটা অংশ, আবার কমার পরে আরেকটা অংশ। সো হোয়াইল এর যে অংশটুকু আছে, হোয়াইল এর অংশটুকু, ওকে? হোয়াইল এর অংশ, হোয়াইল এর যে অংশটা আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলেছি। হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, তখন হোয়াইল এর যে অংশটুকু আছে সেটা তুমি পাস্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট অনুযায়ী লিখবে। তাহলে তোমাকে আগে জানতে হবে পাস্ট কন্টিনিউয়াস এর ফরম্যাটটা কি, স্ট্রাকচারটা। আমি একটু শর্ট করে বলি, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। ওকে? তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি হোয়াইল এর পরে সাবজেক্ট সহকারে। আচ্ছা, আমি লিখি হোয়াইল হি, ওকে, ব্র্যাকেট দিয়ে এখানেও আমি ভার্ব ওয়াক দিলাম। হোয়াইল হি ওয়াক ইন দ্য পার্ক, কমা, হি মেট মি, ওকে? তো এখানে একটা সেন্টেন্স লিখলাম, হোয়াইল হি ড্যাশ ওয়াক ইন দ্য পার্ক হি মেট মি, মানে যখন সে পার্কে হাঁটতেছিল সে আমার সাথে তার দেখা হয়েছে, ওকে? তো এখানে কিন্তু হোয়াইল আছে, বাট হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে হি। সো এই ক্ষেত্রে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী সাজাবো। পাস্ট কন্টিনিউয়াস এর নিয়ম হচ্ছে কি, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি দিব, তারপরে ভার্বের আইএনজি দিব। আচ্ছা, সেখানে সাবজেক্ট হচ্ছে কি, হি। হি এর সাথে তুমি ওয়াজ আর ওয়্যার এর ভিতর কোনটা ইউজ করবে? হি এর সাথে আমরা জানি ওয়াজ করতে হবে, ইউজ করতে হবে ওয়াজ। ওকে, সো হি ওয়াজ, এরপরে তুমি কি করবে? ভার্বের আইএনজিটা দিবা। তাহলে ওয়াকটা হয়ে যাবে এখন ওয়াকিং। ওকে? তো হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক হি মেট মি। অলরাইট? তো ২ টার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো আশা করি। শুধু হোয়াইল থাকলে কি হবে? আর হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তখন কি হবে? ওকে? তো এটা হলো আমাদের ৬ নাম্বার রুলস। এবার আমরা ৭ নাম্বারটা দেখি। ওকে, এবার আমরা ৭ রুলসটা দেখি। ৭ নাম্বার রুলস হচ্ছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ২ টি ভার্ব থাকে, ২ টি ভার্ব থাকে, তখন সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়। ওকে? সো রুলসটা হচ্ছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ২ টা ভার্ব থাকে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স বলতে বোঝাচ্ছি এক বাক্যের যে সেন্টেন্স গুলো হয় যেখানে একজনই সাবজেক্ট থাকে যে কিনা কাজটা সম্পন্ন করে। ওকে, সো এই ধরনের সেন্টেন্সে যদি ২ টি ভার্ব থাকে, তখন সেকেন্ড যে ভার্বটা হয় সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। ওকে? আচ্ছা, এক্সাম্পল দেখাই আমি একটা। যেমন I saw him, ব্র্যাকেটে দিয়ে দিলাম read, ওকে? সো এখানে দেখো আমি একটা সিম্পল সেন্টেন্স লিখেছি যে I saw him ড্যাশ দিয়ে দিলাম read। সো এইখানে খেয়াল করো, saw এটাও কিন্তু একটি ভার্ব, আবার read এটাও একটা ভার্ব। সো একটা সেন্টেন্সে কিন্তু ২ টা ভার্ব আছে। saw মানে কি, দেখেছিলাম, এটা একটা ভার্ব। আর read মানে কি, পড়া, এটাও একটা ভার্ব।
সো যখন ২ টা ভার্ব থাকবে তখন সেকেন্ড যে ভার্বটা হবে ওই ভার্বের সাথে তোমাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। সো এটা হয়ে যাবে কি? রিডিং। ওকে? I saw him reading. অলরাইট? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা। বাট এখানেও আরেকটা কথা। এটা হচ্ছে এই সেন্টেন্সে ২ টা ভার্ব থাকা সত্ত্বেও যদি সেন্টেন্স দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়, সেন্টেন্সটার মিনিংটা যদি কোনো উদ্দেশ্য হয়, তখন আর ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব না। তখন ভার্বের আগে একটা টু বসিয়ে দিতে হবে। ওকে? আচ্ছা, সো আমরা কি লিখব? বাট যদি উদ্দেশ্য বুঝায়। ওকে। উদ্দেশ্য বোঝায় তখন ভার্বের আগে টু বসে। ওকে? তখন আর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না। ভার্বের আগে আমরা একটা টু বসিয়ে দিব। বাট উদ্দেশ্য বোঝাতে হবে। আচ্ছা, সো উদ্দেশ্য কেমন হতে পারে? একটা এক্সাম্পল লিখি, যেমন "We ran fast"। এরপরে গ্যাপ দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম "ক্যাচ দ্য বাস"। ওকে? সো আমি একটা এক্সাম্পল লিখলাম, "We ran fast ড্যাশ ক্যাচ দ্য বাস"। আচ্ছা, এখানে খেয়াল করো এই সেন্টেন্সেও কিন্তু ran এটাও একটা ভার্ব, আবার ক্যাচ এটাও একটা ভার্ব। এই সেন্টেন্সেও কিন্তু ২ টা ভার্ব আছে। তো আমাদের রুলসটা কি ছিল? ২ টা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। বাট খেয়াল করো এই সেন্টেন্সটার অর্থটা দেখো। "We ran fast" আমরা তাড়াতাড়ি দৌড়াচ্ছিলাম, ক্যাচ দ্য বাস বাস ধরার জন্য। দেখো আমি যে ১ম এ যে কাজটা করেছি, এই কাজটা কিন্তু বাস ধরার জন্য একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করেছি। ওকে? এটা খেয়াল করবা। একটু আগেই সেন্টেন্সটা দেখো, "I saw him reading" আমি তাকে দেখেছিলাম পড়তে। এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। আমি জাস্ট তাকে দেখেছি সে পড়তেছিল। বাট কোনো উদ্দেশ্য নাই। আর এই সেন্টেন্সটাই হচ্ছে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমরা তাড়াতাড়ি দৌড়াচ্ছিলাম বাঘ ধরার জন্য। একটা উদ্দেশ্য নিয়ে দৌড়াচ্ছিলাম। সো যখন সেন্টেন্সে উদ্দেশ্য বুঝাবে তখন আর আমরা সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না। তখন আমরা সেকেন্ড ভার্বের আগে একটা টু বসিয়ে দিব আর ভার্বটা তো থাকবেই। ওকে? তো তখন আমার হবে কি? "We ran fast to catch the bus." অলরাইট? আশা করি বুঝতে পেরেছো ২ টার মধ্যে তফাৎটা। একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ইজি মনে হবে। রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু এতটাই কঠিন না। অনেকটাই ইজি। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। অলরাইট? ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। রাইট ফর্ম অফ ভার্বের আরো কিছু রুলস আছে বা ওইটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা বেশি লং করব না যাতে তোমরা বোরিং ফিল না করো। ওকে, সো এই ভিডিওতে আমি যতগুলো রুলস দেখিয়েছি তোমরা প্রত্যেকটা রুলস বাসায় প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের ইজি হবে। ততই তোমাদের শিখতে সুবিধা হবে। ওকে, তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।